আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা কথা বলবো রোহিঙ্গা ফেরাতে কূটনৈতিক তৎপরতা এই বিষয় নিয়ে। তার আগে দর্শক আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এক ঘোষণায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি জানিয়েছেন মালয়েশিয়া থেকে ৫,০০০ এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার এবং দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর আজ বৃহস্পতিবার ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন এবং তিনিও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক, এবং আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ফজলুল হালিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আমি প্রথমে আলোচনা শুরু করতে চাই অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান আপনাকে দিয়ে। যে দুইটি খবর জানালাম যে বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় ৩ দিনের সফরে এসেছেন, আপনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ দুটি ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনার দৃষ্টিকোণ থেকে? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এখন এই রোহিঙ্গা ইস্যুটা আমাদের আমাদের প্রায় একটু কলোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে গলার গার্ড হয়ে গেছে। আমরা গলার কাটা, গলার গার্ড, ওই কাটা ওই এইভাবে আসে। তো আমরা না পালছি ফেলতে, না পাচ্ছি উগরাতে, এবং এটার অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশের উপরে প্রভাব, তারপরে যে মানুষগুলো মানে এই ছিন্নমূল মানুষগুলো কিন্তু খুব দ্রুতই বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যায়। এখন তারা দুরবস্থার মধ্যে সব কিছু ছেড়ে তারা এখানে আসছে, জীবন নিয়ে আসতে অনেকে মারা গেছে এবং এদেরকে নদী পথে অন্য জায়গায় পাঠানোর নাম করে আবার রাত্রে ঘোরায় নিয়ে এসে একই জায়গায় নামায় দিয়েছে, কিন্তু তাদের টাকা পয়সা গেছে। তো এইভাবে এই ভাগ্য বিড়ম্বিত মানুষগুলো, এটা যেমন তাদের ভাগ্যের একটা বিড়ম্বনা, এটা আমাদের দেশের জন্য একটা বিড়ম্বনা। এবং এখন প্রশ্ন অনেকেই করে এবং অনেক আগেই বলা হয়েছিল যে যেমন এই ভারতের সাথে পুশিনের বিষয়টা আপনি দেখছেন যে আমাদের সীমান্তে বিজিবি এবং আমাদের জনগণ যাতে পুশিন করতে না পারে তারা দাঁড়ায় গেছে, কারণ একবার ঢুকাই দিলেই সমস্যা। তো এই জন্যে যখন এই রোহিঙ্গা বিশেষ করে যে 2017 থেকে যে আশাটা হলো, তখন আপনার বলা হয়েছিল যে তারা ওইদিকে সীমান্তর ওই পারে থাকুক, তাহলে একটা মানে হিউম্যানিটেরিয়ান অ্যাপিলটা পৃথিবীর কাছে পৌঁছে যাবে। কিন্তু আমরা তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। এখন এটা কতটুকু যৌক্তিক ছিল সেইটা আবার অনেকে বলে যে নোবেল পুরস্কার প্রাপ্তির একটা ব্যাকওয়ার্ড লিঙ্ক হিসেবে অনেকে এটা দেখার চেষ্টা করেছেন। আমি যদি সেটা নাও ধরি, তারপরেও তারা যেহেতু এসে গেছে, এখন আমাদেরকে বর্তমানের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে এবং কীভাবে ফেরত নিতে হবে। তো এর আগেও কয়েকবার পাঠানোর জন্যে বিভিন্নভাবে উদ্যোগ হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন এবং প্রফেসর ইউনুস সরকারের সময় উনি তাদেরকে ওই জায়গা দেখিয়েছিলেন, তাদের অবস্থা সচক্ষে উনি দেখেছিলেন এবং প্রফেসর ইউনুস একটা কথা বলছিলেন, সেটা নিয়ে অনেক ব্যঙ্গাত্মক কথাবার্তা হয়েছে যে মানে কোরবানির ঈদুল আজহাটা তারা দেশে গিয়ে করবে, মানে এটা রোজার মধ্যে এটা বলেছিলেন। তো এটা হয়নি, এটা খুব জটিল বিষয়। তো উনি আশাবাদী মানুষ আসার কথা বলেছেন। এখন হয়তো উনি সেই সময় একটা সম্ভাবনা দেখেছিলেন। এখন এই যে রোহিঙ্গা ইস্যুটা যেমন আমাদের জন্য সব দিক দিয়ে একটা বড় চ্যালেঞ্জের বিষয়, ঠিক একইভাবে আঞ্চলিকভাবে দিকেও এটা প্রভাব আছে। এবং মনে রাখবেন যে যারা ছিন্নমূল তারা কিন্তু স্বাভাবিকভাবে তাদের মনোজগতে এই বাচ্চাগুলো যারা আছে তারা কিন্তু ডেসপারেট হয়ে যায় এবং তারা বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়িয়ে যায় এবং তারা জড়িয়েও গেছেও, যদি আমাদের এখানে অনেক নিয়ন্ত্রিত,
তারপরেও এটা কোন সময় কি করবে সেটা বলা মুশকিল। তো এখন আমাদের তাদের ফেরত পাঠানোটা জরুরি। তা আমি মনে করছি যে বিশেষ করে আনোয়ার ইব্রাহিমের এই উদ্যোগ এবং আমাদের সরকারও চেষ্টা করছেন, এবং এই বিষয়ে গত বছর আমাদের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি তখন বিশেষ হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে এটা জাতিসংঘও এটা তোলা হয়েছে। এখন ঘটনা হয়েছে কি, জাতিসংঘ বা দেশগুলো যতক্ষণ পর্যন্ত যে ইস্যুগুলো তাদের উপরে না বর্তায় তারা খুব একটা বেশি নড়াচড়া করে, মানে তাদের ঘরে যখন চাপ না পড়বে তারা তো করে না। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাকে। দেখেন, মানবাধিকার হচ্ছে আপেক্ষিক। উনি মারা গেলে হইচই হবে, আমি মারা গেলে হইচই হবে না। আপনি এই যে ইউক্রেনের যে মানুষগুলো যখন বিভিন্ন অবস্থান থেকে যুদ্ধ শুরু হওয়ার পর চলে যাওয়া শুরু করলো, অনেক হইচই হলো। কিন্তু গাজার মানুষগুলো যেখানে আজকে একটা বাড়িও ঠিক নাই, সেটা নিয়ে কিন্তু কোনো কথা শোনা যায় না। অর্থাৎ তাদের যেটা স্বার্থ সেটাই চলে আসে। আপনি তো সেই জন্যে তবে এখানে যেটা নড়াচড়ার ক্ষেত্রে আমি যেটা দুইটা মুভমেন্ট দেখছি। জি, আসবো আপনার কাছে এই মুভমেন্ট শোনার জন্য আসবো, এবং সাথে আঞ্চলিক তৎপরতা এবং কূটনৈতিক তৎপরতা সম্পর্কে আর একটু বিশদভাবে জানবো আপনার কাছ থেকে মেজর সাহেব। তবে এ পর্যায়ে একটু অধ্যাপক ফজলুল হালিম আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে আপনার বিশ্লেষণ শুনতে চাই, যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন যে এই যে দুই দেশের মধ্যে আলোচনা হলো এবং দীর্ঘ আলোচনার পরে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা হচ্ছে অনেকটা শক্তিশালী এবং সতর্ক কূটনৈতিক সম্পর্কের সফল প্রতিফলন হিসেবে উনি দেখছেন। ওনার আসলে এই ব্যাখ্যার সাথে আপনি কিভাবে মত বা দ্বিমত পোষণ করবেন, আর এত দীর্ঘ সময় লাগলোই বা কেন, আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা একটা বড় কূটনৈতিক সফলতা, কিন্তু ঠিক এরপরে আমি যেটা বলবো সেটা আপনাকে আশাহত করবে। কারণ হচ্ছে যে এটা কূটনৈতিক সফলতা হলেও প্রাইমারিলি আমরা বলতে পারি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু প্রত্যাবাসন যে নীতি আমরা সাধারণত যেগুলো দেখে থাকি তার কিন্তু কোনোটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। যেমন ধরুন, রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কর্মসূচি থাকে, একটা টাইম ফ্রেম থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলোর কিন্তু আপনার ন্যাশনাল যে আইডেন্টিটি, যেহেতু এরা স্টেটলেস আমরা বলছি, তাদের ভেরিফিকেশনের একটা কাজ থাকে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না সেটা কখন শুরু হবে কিংবা আদৌ শুরু হবে কিনা। কারণ এর আগেও এরকমের বেশ কিছুবার এই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে উদ্যোগ, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেটা বলছেন, এইটা কিন্তু UNHCR বলছে না। কারণ হচ্ছে আপনি এইটাকে আমরা পলিটিক্যাল রেটরিক বলতে পারি। ওনার যে আলোচনা বাংলাদেশ, মিয়ানমার এবং মালয়েশিয়া, এই তিন জায়গায় এটাকে আমরা সফলতা হিসাবেই ধরবো। কিন্তু প্র্যাগম্যাটিক যে জায়গাটা, অর্থাৎ এটাকে এক্সিকিউট করতে হলে তো আপনাকে UNHCR এর মাধ্যমে যেতে হবে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এটার বৈধতা দেওয়া কিংবা হচ্ছে গিয়ে আপনার এটাকে খারিজ করা কোনোটাই কিন্তু বলছে না। কাজেই আমাদেরকে ওই সময়টুকু পর্যন্ত আমার ধারণা যে অপেক্ষা করতে হবে। আর এর বাইরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে রাখাইনের এখন বর্তমান যে বাস্তবতা, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন ধরুন, আসলে প্র্যাকটিক্যালি আপনি ধরেন এই যে কথাগুলো আমরা শুনছি এখন, কিন্তু বাস্তবে রাখাইনে অর্থাৎ আরাকান আর্মি তারা যেভাবে এক ধরনের পলিটিক্যাল আনরেস্ট করে রেখেছে, সেই বাস্তবতা UNHCR, ইভেন বাংলাদেশ, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশও কিন্তু বারবার তাদের অবস্থান অপরিবর্তিত রেখেছে একটা জায়গায়, অর্থাৎ এই যে স্বেচ্ছায় বা ভলান্টারি যারা যাবে এখান থেকে, তাদের সেফটি, তাদের ডিগনিফাইড ওয়েতে সেন্ড করা, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে ধরেন এক ধরনের সিকিউরিটি তাদের এনশিওর করা এবং সাস্টেইনেবল কোনো কিছু তাদের জন্য করা। এর কোনোটিই কিন্তু রাখাইনে এই মুহূর্তে আসলে করা সম্ভব নয়। এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমরা জানি যে সেখানকার মূল যে ল্যান্ড, সেই ল্যান্ডের একটা বিরাট অংশ আরাকান আর্মি তারা দখল করে রেখেছে, এবং কার্যত এখানে কোনো সরকার ব্যবস্থা নেই। কাজেই এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি এবারে আসি, আমাকে একটু ক্রিটিক করেই বলতে হবে, সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই কথা বলছেন, কিন্তু খোদ মালয়েশিয়ার যে প্র্যাকটিসটা করছে এই মুহূর্তে, তারা কিন্তু গত সপ্তাহেও UNHCR এর অফিসের সামনে যারা
অনশন করছিলেন, অবস্থান নিয়েছিলেন, কর্মসূচি দিয়েছিলেন, তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন, এই রোহিঙ্গাদেরকে, এবং পরবর্তীতে কিছু মানুষকে তারা আবার মুক্ত করে দিয়েছেন, এবং তারা তাদের যে অভিবাসন যে নীতি এবং শরণার্থী যে নীতি সেটা কিন্তু অপরিবর্তিত তো রেখেছেনই, বরং সেই জায়গায় কিন্তু তারা আরো কঠোর হচ্ছেন। কাজেই এই বিষয়গুলো যখন আপনি বাস্তবতার সাথে মেলবন্ধন করবেন, তখন কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে যে এটা হয়তো একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা বলতে পারি, অর্থাৎ ধরুন 3 দেশের সংকট। তবে হ্যাঁ, মালয়েশিয়া একটা জিনিস যেটা তারা বারবার বলছে, সেইটাকে আমি প্রেস করি, সেটা হচ্ছে যে তারা আসিয়ানের যেহেতু শক্তিশালী একটি রাষ্ট্র, তারা এটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে যে এই ইস্যুটা শুধু বাংলাদেশ কিংবা মালয়েশিয়ার সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্য সকল বড় রাষ্ট্রগুলোকে তারা মানে সামনে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সর্বশেষ যেটা আমি যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে এখন এই বাস্তবতায় রোহিঙ্গারা বাংলাদেশে, সে আমাদের কক্সবাজারে হোক কিংবা আমাদের ভাষাঞ্চরে হোক, সেখানে তারা আসলে কিভাবে আছেন, এই 10 লক্ষাধিক মানুষ সেখানে কিন্তু এই যে ভারী বর্ষণের পরে আমরা দেখলাম যে ওখান থেকে কিন্তু তাদেরকে মাইগ্রেট করা হয়েছে, মানে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট করা হয়েছে তাদের সেফটি সিকিউরিটির জন্য। তারপর পরিবেশের বিপর্যয় হচ্ছে, আপনার আমরা যেটা সিকিউরিটি থ্রেট মনে করি, কারণ এখানে কিন্তু আরাকান আর্মির কথা আমরা বারবার বলছি, ওখানে কিন্তু এর রাইভাল ক্যারেক্টার যারা রয়েছে, ছোট ছোট গ্রুপ, তারা কিন্তু অনেকে এখানে প্রশিক্ষণ নিচ্ছে, এবং অতীতে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এদের হিসিং হয়েছে কিংবা গোলাগুলি হয়েছে, কেউ কেউ নিহত হয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু যতদিন কন্টিনিউ করবে ততদিনে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের পার্ট থেকে এবং মিয়ানমারের এতক্ষণ যেটা আমি বললাম সেখানে তো আনরেস্ট রয়েছে, এবং বাংলাদেশেও কিন্তু এক ধরনের একটা সেটেলমেন্টের ক্রাইসিস রয়েছে। কারণ আমরা কিন্তু বারবার বলছি যে আমরা ইউনাইটেড নেশনস কিংবা ইউএনএইচসিআর এর যে আপনার মডেল রয়েছে আমরা সেটাকে ফলো করব, কিন্তু সেটাকে ফলো করতে গেলে এই মানুষগুলোর আপনার জীবনমান, এদের নিরাপত্তা, এদের আপনার লাইফ থ্রেট, তারপরে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই সবগুলোকে কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তাহলে ঘুরে ফিরে কি সেই অনিশ্চয়তার মধ্যেই পড়ে যাচ্ছে কিনা আমরা? আমি এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে দেখুন বহুবার কথা বলেছি, বহু বছর ধরে বলছি, আমরা সেই 16-17 সাল থেকে এখনো বলছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেকটা ট্রিকি একটা জব। এত সহজে আমরা যতটা বলছি কিংবা কেউ কোনো স্টেটমেন্ট দিলে বা বিবৃতি দিলে আমরা যতটা আসন্নিত হচ্ছি, আমার কাছে বিষয়টা এতটা সহজ মনে হয় না। তবে সহজ করা যেত যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন এরকমের বৃহৎ শক্তি এটার সাথে এঙ্গেজমেন্ট থাকতো, এবং তারা যদি সত্যিকার অর্থে এই সমস্যাকে সলভ করতে চাইতো, কিন্তু আমার তো সেরকমটা মনে হয় না। যে ট্রাম্পের যে বিশেষ দূত সার্জিও গর্ড ঢাকায় 3 দিনের সফরে এসেছেন, এর মাধ্যমে কি কোনো সমস্যার সমাধান বা ওই পথে হাঁটতে পারে কিনা? তার এই সফরের এজেন্ডা আসলে ভিন্ন, যদিও তিনি এটা ভিজিট করবেন সেটা অন্য ইস্যু, কিন্তু তার এজেন্ডা ডিফারেন্ট। জি, এই ডিফারেন্ট এজেন্ডা নিয়ে আপনার সাথে কথা বলবো। তবে এতক্ষণ পর্যন্ত আপনি যে বিশ্লেষণ করলেন অত্যন্ত চমৎকার, অধ্যাপক হালিম। এ পর্যায়ে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনার পর্যবেক্ষণ আরেকটু জানতে চাই যে অধ্যাপক হালিম যেটি বললেন যে প্রত্যাবাসন নীতি হচ্ছে ক্লিয়ার নয়, তারপরে ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে, এর আগেও তো বহু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা নিজেরাও দেখেছি এবং সাক্ষী আমরা যে, এবং উনি যেটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেন যে ইউএনএইচসিআর থেকে কিন্তু এখনো কোনো কিছু বলছে না। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত? আচ্ছা, এখন আপনি খেয়াল করবেন যে আমাদের এখানে যে সমস্ত রোহিঙ্গা আসছে, তারা যদি আমরা শরণার্থী বলি, সেটা কিন্তু ওই ইউএনএইচসিআর এর ডেফিনিশন অনুযায়ী তাদের কিন্তু অনেক সুবিধা পাওয়ার কথা, এবং ওটা অনেকটা আপনার কি বলে একটা পদ্ধতিগত ফ্রেমওয়ার্কে আসার কথা। তো ঠিক ওইভাবে আমরা ওইভাবে চাইনি, এবং আমাদের দেশেও এরকম মোটামুটি কেমন হচ্ছে জানো, যে ঠিক আছে আসে এখন ওদের আমরা পাঠিয়ে দিতে পারলেও আমরা বাঁচি। আপনি যদি খেয়াল করে দেখেন 1980 সালে যখন প্রথম ওয়েবটা আসলো, এখন তার আগে আমি ছোট্ট একটা প্রসঙ্গ টানতে চাই, সেটা হচ্ছে যে 1963 সালের পর থেকে যখন বার্মার সামরিক মানে শাসন শুরু হলো নেয়নের মাধ্যমে, পর্যায়ক্রমে কিন্তু এরা সামহাও তারা ওই মুসলিম কতটুকু ধর্ম পালন করে সেটার চাইতে মুসলিম সত্তাটাকে খুব বেশি অপছন্দ করা শুরু করে দিল, এবং সেটা পর্যায়ক্রমে বিভিন্নভাবে এটা হলো। আর এটা হচ্ছে আমরা এই বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে কিন্তু খুব শান্তশিষ্ট মনে করি, কিন্তু এরা কিন্তু অত্যন্ত উগ্র। আচ্ছা, এই উগ্র বৌদ্ধ, মজার ব্যাপার হচ্ছে এই শ্রীলঙ্কার উগ্র বৌদ্ধদের উগ্রতার শিকার হয়েছে
শ্রীলঙ্কার মুসলমানরা। তো এমনি সুতরাং ওই যে আপনার গৌতম বুদ্ধের যে শান্তির বাণী, ওই রবি ঠাকুরের ভাষায় শান্তির বাণী শুনাইবে ললিত ব্যর্থ পরিহাস, ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। এখন এইটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে ম্যাক্রো লেভেলের এনভায়রনমেন্ট। এখন আমাদের যেটা আমাদের দর কষাকষির সুযোগও খুব একটা বেশি নেই। আমি একটু অন্য জায়গায় সুযোগ দেখছি। আমি আসবো, এই সুযোগটা শুনতেই আপনার কাছে আসবো, তবে একটি বিরতির পরে আপনার কাছে ফিরতে চাই মেজর জামান। জি দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা আলোচনা করছি রোহিঙ্গা ফেরাতে কূটনৈতিক তৎপরতা এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান আপনার কাছেই আবারও ফিরতে চাই যে আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আমাদের পক্ষ থেকে খুব একটা দর কষাকষির সুযোগ নেই, কেন মনে হয় আপনার এরকম? আচ্ছা, আমি এই কথাটা আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি। সেটা কি জানেন, আমাদের একটা এই দেশের জন্মের একটা ত্রুটি হয়ে গেছে। আমরা সবকিছুই ৭১ কেন্দ্রিক চিন্তা করি, ওইটা বের হয়ে আসতে হবে। আমি বলি আপনাকে, আপনি যদি এই যে যখন ২০১৭ সর্বশেষ যে ইনফ্লাক্স অফ দি রোহিঙ্গা শুরু হলো, তখন আমরা ইস্যু হচ্ছে রোহিঙ্গা, যেখানে ভারতের রোল খুব নিম্ন, কিন্তু আমরা কিন্তু তাদের মাধ্যমে দেখার চেষ্টা করেছি। সো তারা হচ্ছে কি, মানে আমরা আমাদের ফোকাসটা, অর্থাৎ আমাদের যে রোগ নির্ণয় করতে আমরা ভুলে গেছি। তো এখন এখানে আপনার দুইটা দেশের, তার আগে একটা কথা বলে রাখি, দেখেন মায়ানমারের উপরে অনেক বিধিনিষেধ বিভিন্ন দেশ দিয়েছে, কিন্তু সেই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ দেশ, জাপান, ফ্রান্স, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুবিধাতে তারা কিন্তু ঠিকই করছে। চীন অর্থনৈতিক কাণ্ড এবং তাদের মানে ওই স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কারণে ওখান থেকে যে পাইপলাইন গেছে, তারপরে ওখানে পোর্ট করেছে, আবার ওখানে যে বিরাট গ্যাস ক্ষেত্র আছে, সবগুলো মিলায়ে তারা তাদের মানে ওই পররাষ্ট্র নীতিটা একটা বিন্যাস করেছে। এখন এবার আসেন, এখন হচ্ছে কি, এখন আপনাকে বর্তমান বিশ্বের যেটা, যে এখন তিনটা হচ্ছে সুপার পাওয়ার। আমেরিকা, যেটা মোটামুটি সূর্য একটু পশ্চিম দিকে ঢলে পড়েছে, চীন মধ্য গগনে এসে গেছে, আর রাশিয়া আর একটু পিছনে আছে, বাট তারা একেবারে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে ইন্টারেস্টটা আপনি খেয়াল করে দেখেন যে এখন চীনের আমাদের এই বাংলাদেশ সাথে তারা যে একটা এই যে সড়ক পথে যুক্ত হতে চাচ্ছে, এখন রাস্তা তো দুইটা, একটা হচ্ছে ওই রাখাইনের মধ্যে দিয়ে একটা রাস্তা, আবার অনেকে বলছে যে মায়ানমারের যে চীন একটা প্রদেশ আছে, এটা ইয়েতে আমাদের এই যে মোটামুটি থানচি বরাবর একটা অ্যালাইনমেন্ট করা যায় কিনা। তো এখন চীনের যথেষ্ট আগ্রহ আছে, যদি সেই রাস্তাটা করে তার চীনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই রোহিঙ্গা ইস্যুটাকে একটা সুরাহা করার জন্য। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই চীন কিন্তু মায়ানমার সরকারের সাথেও সম্পর্ক ভালো আছে তার, আবার বিভিন্ন যে আপনার গোষ্ঠীগুলো আছে যারা নিজেরা মোটামুটি কিছুটা স্বায়ত্ত শাসন টাইপের চালাই যাচ্ছে, এই যে আরাকান আর্মির কথা যেটা, তো তাদের সাথেও কিন্তু ভালো সম্পর্ক আছে, এবং চীনের লিভারেজ এই দুই পক্ষের উপরেই আছে। তো যদি বাংলাদেশের সাথে এই সড়ক পথে এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে এটা চীনের দরকার কি জন্য, আমি এই জায়গায় একটু আমি নুক্তা যোগ করতে চাই যে দেখেন, চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের শিল্পাঞ্চল বা তাদের পোর্টগুলো সব হচ্ছে তাদের পূর্ব দিকে, এবং ওই যে চীন সাগরের ওখানে এবং মালাক্কা স্ট্রেট দিয়ে তাদের যেতে হয়, তো ওইটা তাদের জন্য খুব ভলনারেবল। যেমন আমাদের হরমুজ বন্ধ করে দেওয়াতে মধ্যপ্রাচ্যের তেলগুলো যেতে পারছে না, ঠিক একইভাবে মালাক্কা স্ট্রেটে যদি প্রতিদ্বন্দ্বী আমেরিকা বা অন্য কোনো দেশ ইয়ে করে, তাহলে চীনের জন্য বড় সমস্যা হবে। এই জন্য চীন কিন্তু আপনি ওদিকে গেছে, ইরানের রেলপথে তেল নিচ্ছে, আবার গওদার পোর্ট দিয়ে তাদের নিচ্ছে, আবার এখন বাংলাদেশের মধ্যে দিয়েও যদি এই সুবিধাটা পায়, এই যে মংলা পোর্ট সাথে সুবিধা, তারপরে চিটাগাং পোর্ট, তো এই রাস্তা যদি নিতে পারে তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে।
সুতরাং তাদের একটা বিরাট চাপ আছে যে এটা করার দরকার, এটা করতে হলে। তো সেই হিসাবে তাদের একটা ইনভলভমেন্ট লাগবে এবং তাদের ইনভলভমেন্টটা হলে ভালো হবে, জোর ভালো হবে। আচ্ছা, এখন আমেরিকা কিন্তু আবার একটা তাদের একটা চীনের সাথে তো আমেরিকার সম্ভবত সম্পর্কটা একটু অস্বস্তিকর পর্যায়ে রয়েছে। এই জায়গায় আমি বলছি, দেখেন আপনি ওই অঞ্চলে দেখেন কোনো সব যে সমস্ত জনগোষ্ঠী আছে তারা কিন্তু ওই খ্রিস্টান জনগোষ্ঠীর কোনো রাষ্ট্র নাই কিন্তু ওখানে, বৌদ্ধ বা ধর্ম করে না বা মুসলমান রাষ্ট্র সেগুলো। এই জন্য তাদের একটা, আপনি কিছুদিন আগে মণিপুর থেকে অনেক এই যে ইহুদি ধর্মাবলম্বী তারা একটু খুব খারাপ অবস্থায় ছিল, প্রসিকিউশনের মধ্যে পড়ছিল, এই জন্য তাদেরকে নিয়ে গেছে ইসরায়েলে। তো ওই জায়গায় একটা মোটামুটি একটা রাষ্ট্র যেখানে আমেরিকার স্বার্থ বা পশ্চিমের স্বার্থ তারা মোটামুটি ভালোভাবে ধরে রাখতে পারবে। সো এই যে আপনার যে ইকুয়েশনটা এখন আমেরিকার ব্যাপার হচ্ছে কি, এই ইরান আক্রমণের আগে আমেরিকার যে অবস্থান ছিল, সামরিক বলেন, অর্থনৈতিক বলেন, তারপরে বিশ্বের অন্যান্য জায়গায় যতটুকু যে প্রভাব ছিল সেটা কিছুটা কমে গেছে বলে আমার বিশ্বাস। এবং সামরিক দিক দিয়ে তার অনেক ক্ষতি হয়েছে, এখন তারা কিছুটা একটু ব্যাকট্র্যাক করার চেষ্টা করছে। এখন সেই অবস্থায় ওনারা এখানে গেলে একটা সেরা তাদের মূল্যায়নের ব্যাপার আছে। এখানে আরেকটা বিপদের কথা আমি বলি, যখন কোনো বৃহৎ শক্তি যারা একটু অস্তয়মান বা তাদের অবস্থানটা একটু নিচের দিকে, তখন তারা অনেক কিছু ডেসপারেট অ্যাটেম্প নেয়। আচ্ছা, এখন আমরা চীন বাংলাদেশকে পছন্দ করেছে, আবার আমেরিকার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, এবং এই সব মিলিয়ে কেমনভাবে আমাদের সরকার এটা হ্যান্ডেল করবে সেইটা, তবে সরকারেরও সীমাবদ্ধতা আছে, কারণ সরকার চাইলে সবকিছু করতে পারবে না। সরকারের সীমাবদ্ধতা জানতে আপনার কাছে আসবো মেজর সাহেব। তবে এই পর্যায়ে অধ্যাপক হালিমা আপনার কাছে শুনতে চাই যে আপনি বলছিলেন যে ট্রাম্পের যে বিশেষ দূত সার্জিও গর একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে বিশ্লেষণ করতে চান, আসলে এই সফরের গুরুত্বটা কি বহন করে, আপনার কি মনে হয়? আচ্ছা, এটা আমি বলছি যে ধরুন রোহিঙ্গা ক্রাইসিসের সাথে ওনার এই সফর, উনি হয়তো একটা ভিজিটে যাবেন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই রুটিন ভিজিট, সেটা এরকমের না। কিন্তু এই বাংলাদেশ সফরের তার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট বলতে পারি আমরা। এবং এ কারণেই এই স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট, সেটা হচ্ছে যে কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেহেতু মালয়েশিয়া এবং চীন সফর করেছে, সে কারণেই এটা আমরা বলি যে স্ট্র্যাটেজিক রি এঙ্গেজমেন্ট, অথবা আমরা বলতে পারি যে কম্পিটিটিভ ডিপ্লোমেসি। এখন এই জায়গায় বাংলাদেশ আসলে কি করবে সেইটা নির্ভর করবে তার স্ট্র্যাটেজিক অটোনমি কতটা থাকবে, সে কতটা রাখতে পারবে, সেইটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সে কতটা ব্যালেন্সড ডিপ্লোমেসি আপনার এক্সিকিউট করতে পারবে, এটা গেল এক বিষয়। আর তার সফরের, অর্থাৎ সার্জিও গোরের সফরের যেটা উদ্দেশ্য, সেটা আমি তিনভাবে দেখি। প্রথম হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশ সফরে তার প্রথম কাজ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তিনি ইভালুয়েশন করতে চাচ্ছেন বাংলাদেশের ফরেন পলিসিকে, অর্থাৎ চীনের সাথে যে বাংলাদেশের যে এঙ্গেজমেন্ট সেটা কতটা ডিপ, এইটা এখন তাদের, আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা স্টেট ডিপার্টমেন্টের এটা বোঝা পড়ার সময়, সেজন্য এইটা তার ভিজিটের এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং দ্বিতীয় যেটা থাকবে সেটা আমার কাছে মনে হয় যে ট্রেডিশনাল ইন এ সেন্স, যে ধরুন আমাদের এখানে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য, বিনিয়োগ, তারপরে হচ্ছে অর্থনৈতিক যেটাকে আমরা বলি কূটনীতি, তারপরে আমরা বলতে পারি যে পিপল টু পিপল এঙ্গেজমেন্ট বা জনগণের সাথে জনগণের যে সম্পৃক্ততা, তারপরে হচ্ছে গিয়ে এক ধরনের আঞ্চলিক সহযোগিতা, এই বিষয়গুলো থাকবে। এবং থার্ড পার্ট আমার কাছে যেটা মনে হয়েছে, কিংবা আমরা যেটা পত্রপত্রিকা বা গণমাধ্যমের সূত্রে যতটুকু জানতে পেরেছি, তার প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক রয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটা বৈঠক রয়েছে, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন হয়তো রাজনৈতিক দল কিংবা সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভস, তারা আসলে এরকমটাই করেন, তাদের বেসিক্যালি এইটা ফ্রেমের মধ্যেই থাকে তাদের ভিজিটগুলো, তো এগুলো করবেন। এখন এই পুরো বিষয় যদি আপনি অবজার্ভ করতে বলেন, এখন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষই আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ডিপ্লোমেসিতে খুবই আপনি বলতে পারেন যে একটা
ব্যালেন্স করে চলছে ব্যালেন্স করে চলছে, এবং তাদেরকেও আসলে ওই সময় ব্যালেন্স করার জন্য তারা যে সময়টুকু নিয়েছেন, এখন বোধহয় তাদের আসলে স্ট্র্যাটেজি ফিক্স করার সময়। এজন্যই তিনি এসেছেন আসলে বাংলাদেশ কি চীনের সাথে কতটা ডিপলি রিলেশনে যাবে, কতটা এঙ্গেজমেন্ট থাকবে, বা বাণিজ্য বিনিয়োগ কি হবে, এইটা তারা দেখে কিংবা বুঝে তারপরে তাদের সিদ্ধান্ত তারা নেবেন কিংবা জানিয়ে দেবেন। ঠিক তেমনি বাংলাদেশের বেলায় যেটা হবে, বাংলাদেশে যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের বেলায় যেটা হবে, অনেকেই আমরা নতুন সরকার আসার পরে আনন্দে আছি এবং আমরা ভাবছি যে যেহেতু চীন সফর হয়েছে, বাণিজ্য বিনিয়োগ সেখান থেকেও আসবে এবং মালয়েশিয়ার, ভারত থেকেও আবার আমাদের প্রধানমন্ত্রী সেটা আসবো আমি, আমন্ত্রণ জানানো হয়েছে। সেটা আমি আসবো। কিন্তু ঠিক এই সময়ে এসে বাংলাদেশকেও কিন্তু এখন ডিসাইড করতে হবে যে আসলে যেটা আমরা বলি যে একদিকে ঝুঁকে পড়া, যে অর্থাৎ ফরেন পলিসিতে, তো সেটা করবে কি, নাকি বাংলাদেশ আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখেই, কিংবা হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি যে একটা মোটামুটি ব্যালেন্সড ডিপ্লোমেসি সে কন্টিনিউ সব করবে। দিক থেকে একটু কৌশলী ভূমিকা পালন করতে হবে। আসবো অধ্যাপক হালিম, আপনার কাছে আবারও আসবো, এবং মেজর সাহেব আপনার কাছেও আসবো, তবে একটি বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা কথা বলছি রোহিঙ্গা ফেরাতে কূটনৈতিক তৎপরতা এই বিষয়টি নিয়ে, এবং এই পর্যায়ে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান আপনার কাছে জানতে চাই, যেটি অধ্যাপক হালিম সাহেবও বলছিলেন যে বাংলাদেশকে এখন আসলে একটু কৌশলী ভূমিকায় পালন করতে হবে, এবং এই যে সার্জিও গড়ের সফরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির যে বর্তমান অগ্রাধিকার দেয়া হচ্ছে, বিশেষ করে আঞ্চলিক কৌশলগত অবস্থানের কথাও এখানে কম্পেয়ার করা হচ্ছে, এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবার অবকাশ রয়েছে। আপনি আসলে কি মনে করেন যে বাংলাদেশকে এই সময়ে, এই মুহূর্তে কিভাবে আসলে কৌশলী হওয়া উচিত? কৌশলী তো অবশ্যই হতে হবে, এবং আসলে কৌশলী না হওয়াটাই তো বোকামি। এবং তাহলে আমি বলছি আপনাকে, দেখেন, আমেরিকা প্রত্যেক দেশ তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে, তবে যে দেশটা আমাদের সবচেয়ে বিড়ম্বনায় ফেলতে পারে সেটা হচ্ছে ভারত। সুতরাং ভারতের সাথে যে কোনো কাজ, কারণ আমরা অলরেডি স্বামী স্ত্রীর সম্পর্কের পর্যায়ে চলে গেছিলাম, সেখান থেকে আমরা এখন বর্তমান অবস্থায় ফেরত গেছে, মানে ব্যাক অন ট্র্যাক, সেই ট্র্যাক, এবং তার সাথে এখন এই নতুন চ্যালেঞ্জগুলো। এবং আমি বলছি যে এই যে ওয়ার্ল্ড, যে আপনার এই যে বৈষয়িক যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টে জিও ইকোনমিক্স, জিও পলিটিক্যাল যে চেঞ্জগুলো হচ্ছে, সেইগুলো মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। এবং সে দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক বিজ্ঞ লোক আছেন, আমাদের দেশে অনেক বিজ্ঞ লোক আছেন। আমাদের পক্ষে কথা বলার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মানে সীমাবদ্ধতা, আমি বলি আপনাকে, সব ইনপুটগুলো আমার কাছে নেই। মনে করেন যে আমেরিকান যিনি আসলো, এর আগে আমেরিকান রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিকে কি বলেছেন, সেটা তো আমাদের জানা নেই। তারপর হচ্ছে চীনের তরফ থেকে কেমন আছে। এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আমি যেটা মনে করি সেটাই জানেন, যে আমাদের যে বিশেষ করে এখন আমাদের অর্থনৈতিকতা খুব একটা স্টেবল আসে বলে কেউ মনে করে না। তো সেই জন্যে এই অর্থনৈতিক চ্যালেঞ্জটা মিট করার জন্য আমেরিকার তরফ থেকে কিন্তু আপনি কোনো প্রজেক্ট বাবদ এইভাবে কাজ পাবেন না। একটা প্রজেক্ট যদি হয় তাহলে আমরা ঠিক আছে, ফিনান্স চীন করলো, ফলে আমাদের কর্মসংস্থান হলো এবং মানিটা সার্কুলেট হলো, এবং আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য এটা দরকারও আছে। তো এখন এগুলো কিন্তু আমেরিকার তরফ থেকে আপনি পাবেন, এবং আমেরিকা ইজ নট ইন এ মুড টু ইনভেস্ট। এখন বর্তমানে তারা কিছুটা মানে সেলফ সেন্টার্ড হয়ে গেছে। আপনি জানেন ইউএসএইডের কার্যক্রম ওয়ার্ল্ড ওয়াইড প্রায় বন্ধ করে দিয়েছে, সামান্য কিছু যা আছে। সুতরাং এই যে তাদের একটা প্রায়োরিটি আছে, আবার তাদের জিও স্ট্র্যাটেজিক একটা প্রায়োরিটি আছে, চীনের জিও স্ট্র্যাটেজিক প্রায়োরিটি আছে, ইকোনমিক প্রায়োরিটি আছে, আর আমাদের প্রয়োজন আছে আমাদের অর্থনৈতিক সহায়তা পাওয়া। তো কাজেই সব মিলে আমাদেরকে যেটা আমাদের জন্য ভালো হবে, মানে আবেগ বশবর্তী না হয়ে বা কারোর প্রতি অতি উৎসাহী না হয়ে দেশের জন্য যেটা ভালো সেটা আমাদের করা উচিত। তার আগে একটা ছোট্ট আমি কথা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, একটা হচ্ছে দেশের এই পররাষ্ট্র ইস্যু নিয়ে উনি গত 2 বছর ধরে, সরকার 5 মাসের পুরানো, কিন্তু ডক্টর খলিল কিন্তু আপনার 2 বছরের পুরানো, 2 বছরের পুরানো। সুতরাং উনি এই সিকোয়েন্সটা বুঝেন ভালো। তো প্লাস হচ্ছে তার
আন্তর্জাতিক অভিজ্ঞতা, এবং উনি সব মিলায়ে আমার মনে হয় যে একটা দেয়ার উইল বি এ রাইট অ্যাপ্রোচ, আমাদের সেটাই করা উচিত। তবে আমাদের কেন যেন আমার মনে হয় যে করিডোরের কথাটা বলা হচ্ছে, এটা আমাদের জন্য অতি জরুরি হয়ে গেছে, ল্যান্ড করিডোর যেটা চীনের সাথে কানেকশনটা। জি। আর আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করে এসেছেন, এবং একই মাসে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী আবার মস্কো সফরে গিয়েছেন। আবার ওদিক থেকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে কি আন্তর্জাতিক মহলে একটু হইচই শুরু হয়েছে বলে আপনার মনে হয় কিনা? বিশেষ করে ওয়াশিংটন এটাকে আবার নতুনভাবে মূল্যায়ন করবে কিনা, আপনার কি মনে হয়? মূল্যায়ন তো তারা সবসময় করে, এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, এটা হঠাৎ করে মূল্যায়ন করে না, এটা যখন প্রয়োজন হয় তখন। আমি আপনাকে 72 একটা ভিডিও ডকুমেন্টারির কথা নিয়ে যাচ্ছি। সেখানে ব্রিটিশ সাংবাদিক, আমাদের এই যে স্বাধীনতার পরে রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে এবং ওই সময় ভালো ফসল নাই, তো বলছে যে এই একটা দেশ যার কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অন্যান্য দেশের নাই, তো তাদের এই সময়ে কোন দেশ সাহায্য করতে আসবে, এই জাতীয় একটা কথা বলেছিলেন। তো সেটার থেকে সময়ের ব্যবধানে বাংলাদেশের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা অনেক বেড়ে গেছে, কারণ বৈষয়িক আপনার পরিস্থিতিটা পরিবর্তিত হয়েছে। তো সেই জায়গায় আমাদের যে অবস্থানটা, এইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের মধ্যেই আমাদেরকে আমাদের জন্য যেটা ভালো সেটা বের করতে হবে, এবং ওই মানে ওই যে রাগ অনুরাগ এগুলো বিবেচনা বাদ দিয়ে না করে আমাদেরকে শপথ নেওয়ার সময় যেভাবে বলা হয়, আমাদেরকে যেটা ভালো সেটা করার জন্য নির্মমভাবে করতে হবে। তবে আমাদের এখানে একটা মানুষের আমি একটা জিনিস দেখি, আমরা অনেকেই কথা বলি কিন্তু বলার খাতিরে বলে, এবং তাদেরকে আমি অনেকে এই মিডিয়াতে দেখি তারা খুব কদরও পায়। আচ্ছা। সো এবং সাধারণ মানুষের আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর, ভাই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্লোগান হচ্ছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তো যার কোনো ভিত্তি আছে বলে আমি সারবস্তু আমি খুঁজে পাইনি, আই এম অন সার্চ। তো এখন আমাদের বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন বিজ্ঞানভিত্তিক শিক্ষা বা এই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আমাদের কমে গেছে। আমরা কিন্তু গড় কথা বলা, গড় বিশ্বাস করা, তো সেই জন্য এখানে যারা কথা বলে, আমাদের কথা শুনে অন্যজন, তারা যদি এই যে এগুলো বিশ্লেষণমূলক কথাবার্তা শোনে, তাহলে একটা ওপিনিয়ন বিল্ড হতে সুবিধা হয়। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ মেজর জামান আপনাকে। এ পর্যায়ে অধ্যাপক হালিমা আপনার কাছে জানতে চাই যে যেটি হচ্ছে মেজর জামানও বলছিলেন যে হচ্ছে চীন, রাশিয়া, তুরস্ক কিংবা ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে বা জোটের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে ধরনের যুক্ততার বিষয়গুলো যে আমরা দেখতে পাই বা দৃশ্যমান, আপনিও বললেন যে বাংলাদেশের নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে আমরা ভালোই সব কিছু পজিটিভলি নেওয়ার চেষ্টা করছি, এবং শুরুর দিকে কিন্তু আপনার নিজেরও মনে আছে যে ভারতের সঙ্গে একটা বাংলাদেশের ইতিবাচক পথে আগানোর আভাস পাওয়া যাচ্ছিল। আপনার এখন কি মনে হয় সেই আভাসটা কি নিভে গেছে, নাকি সামনে সম্পর্কে নতুন দুয়ারের পথ খুলতে পারে? আমার কাছে যেটা মনে হয়, দেখেন, টু বি অনেস্ট, সেটা হচ্ছে গিয়ে আমার যতদূর মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি, সেটা হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মাঝখানে একটা লাইন আছে এরকম যে আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। তো বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের হাতে হাত রাখতে চীন চাইছে, ভারত চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে, এবং এর বাইরে আরও অনেকগুলো দেশ, আমরা তুর্কির কথা বলতে পারি, আমরা ইউরোপের অনেক দেশের কথা বলতে পারি, আমরা রাশিয়ান ফেডারেশনের কথা বলতে পারি, অর্থাৎ ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে আরও অনেকেই চাচ্ছে। তো মূল কথা হচ্ছে যে আমেরিকা, চীন তো অন্যতম বিশ্বের দুই পরাশক্তি হিসেবে বিবেচিত, কেন তারা বাংলাদেশের হাতে হাত রাখতে চায়? কারণ হচ্ছে তাদের যে বিনিয়োগ, আপনি ধরুন অবকাঠামো বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু তৈরি হয়েছে, এর একটি বিরাট অংশের বিনিয়োগ হচ্ছে চীনের। কাজেই বাংলাদেশ কি করে চীনের এই টাকাকে কিংবা পয়সাকে উপেক্ষা করবে, কিংবা চিনি বা কিভাবে হচ্ছে এত সুন্দর বিনিয়োগ সে অন্যত্র করবে? অন্যত্র সে করে, আরও অনেক দেশে করে, শতাধিক দেশে করে সারা পৃথিবীতে, কিন্তু এই জায়গায় তো তার ধরেন আপনার প্রযুক্তি, তারপরে হচ্ছে অবকাঠামো, তারপরে আমরা যেটাকে বলি উন্নয়ন, বাণিজ্য, রপ্তানি, এটা একটা বিরাট জায়গা। কাজেই চীনের এঙ্গেজমেন্ট এখানে থাকবে। ঠিক তেমনি আপনি ভারত, আপনি এই কথা বহুবার হয়েছে, বিশেষ করে আমরা গত 2 বছরে বহুবার শুনেছি, বহুজন বলেছেন, সেটা হচ্ছে যে প্রতিবেশীকে আসলে পাল্টানো যায় না।
এবং এই নির্মম বাস্তবতায় আপনার ভারতের সাথে আপনার যে এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনি সীমান্তে আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে, সীমান্ত নিরাপত্তার আপনার প্রয়োজন রয়েছে, আপনার রয়েছে বিদ্যুৎ এবং জ্বালানির উপরে তার কাছে নির্ভরতা রয়েছে, ঠিক তেমনি আপনার রয়েছে আঞ্চলিক যে সহযোগিতা সেটার কারণে তার উপরে আপনার নির্ভরতা রয়েছে। আবার পাশাপাশি আপনার বিরাট একটা আপনার ল্যান্ড শেয়ারিং যেমন রয়েছে, তেমনি নদী ব্যবস্থাপনা এবং নদীর সাথে যে আমাদের তাদের যে পানির যে ব্যবস্থাপনা অর্থাৎ সি শেয়ারিং যেটা, সেটা একটা বিরাট অংশ। কাজেই আপনি কোনোভাবে আপনি চাইলেও আপনার এই প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না, এবং ওই প্রতিবেশীও আপনার উপরে যত রকমের বিতর্ক তর্ক যাই থাকুক না কেন, আপনি সেও চাইবে আপনার সাথে এঙ্গেজমেন্ট থাকুক, কারণ তাকেও সার্ভাইভ করতে হবে। কারণ এখানে যদি বাংলাদেশে জিওপলিটিক্যালি কোনো রকমের কোনো আনরেস্ট তৈরি হয়, তাহলে সে খুব সহজভাবে আমি বলতেছি, তাহলে সে সিকিউরিটি থ্রেটে পড়বে, কারণ বাংলাদেশ তার মানচিত্রের ঠিক মাঝখানে অবস্থিত, কাজেই তার সিকিউরিটি থ্রেট রয়েছে। এটা গেল একটা বিষয়। এবার আসেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক বড় নির্ভরতা রয়েছে, আমরা এখানে তাদের হাতে হাত রাখতে চাই। কারণ এটা যে আমাদের যে তৈরি পোশাক শিল্প, সেই জায়গায় যেমন আমাদের নির্ভরতা রয়েছে, আমাদের তারপরে আমরা বলতে পারি যে বিদেশি যে বিনিয়োগ, তার একটা বিরাট অংশ কিন্তু তাদের। তারপরে হচ্ছে গিয়ে আপনি ধরুন উচ্চ প্রযুক্তি, ডিজিটাল ইকোনমি, এইসবের কারণে কিন্তু আমাদের এক ধরনের ইভেন আপনার সিকিউরিটি কোঅপারেশন, এইসবের কারণে কিন্তু তার সাথে আমার একটা এনগেজমেন্ট রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন যে তাহলে আমাদের আসলে এর থেকে ওয়ে আউট কি, কিংবা আমরা কি করব, আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা আমরা কেউ করিনি। গত 55 বছরে যত সরকার এসেছে তারা অনেক কথা অনেক সরকার বলেছে, এখনো বলছে, এবং আমার ধারণা যে সামনের যারা আসবেন তারাও এই কথাগুলো বলবেন। কিন্তু আমাদের যে বিকল্প যে জায়গাগুলো রয়েছে, আমরা কেউ সেটা নিয়ে ভাবিনি, কিংবা ভাবলেও আমরা সেটা নিয়ে কাজ করিনি। তবে আসার কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আমি সরকারের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি, তাকে দেখলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তার মানে আমার মনে হচ্ছে যে সরকারের কেউ না কেউ এই বিষয়টা ওয়াকিবহল। লাইক আমার যে ডিপেন্ডেন্সি, যে কারণে এই পার্শ্ববর্তী দেশ বলেন, কিংবা এই আপনার আমেরিকার মতো দেশের কথা বললাম, চীনের কথা বললাম, তো এর বাইরে তাহলে আমার তো ডিপেন্ডেন্সি যদি দূর করতে হয়, আমার কিছু কাজ করতে হবে, আমার তো অ্যাকশন দেখতে হবে, আমি কি করতে পারি। তো আমার করার তৈরি পোশাকের বাইরে আমি কি তৈরি পোশাক নিয়ে আজকে যেমন 70-এর দশকে বা 80-র দশকে শুরু হয়েছে, আমি কি এখনো তৈরি পোশাকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? নিশ্চয়ই না। তাহলে আমাকে কি করতে হবে? যেটা বললাম, যে একজন কথা বলছিলেন ওই দিন, শুনলাম যে সেমিকন্ডাক্টর, অর্থাৎ ওনাদের কাছে এই টার্মিনোলজি আছে বা এই মেসেজ আছে, এটা হুইচ ইজ গুড, এবং এটা প্রেইজ করার মতো। পাশাপাশি ধরুন আমরা ইলেকট্রনিক চিপ, এগুলোতে কিন্তু এখন একটা দুনিয়া জোড়া বিশাল এক মার্কেট রয়েছে। আপনি জানেন যে আমাদের ফার্মাসিউটিক্যালস কিংবা বায়োটেক, কিংবা হচ্ছে কি আমরা যেটাকে বলে হচ্ছে জেনেরিক এপিআই বলে, তারপরে এটা সায়েন্সের লোকরা ওনা আরও ভালো বলতে পারবেন, ইভেন ভ্যাকসিন, এগুলোতে কিন্তু বিশ্বব্যাপী বাংলাদেশের প্রশংসা রয়েছে, কিন্তু এদিকে আমাদের কারো কোনো মনোনিবেশ নেই। এর বাইরে আপনি ধরুন এআই বলেন, সফটওয়্যার বলেন, ক্লাউড বলেন, আইটি বলেন, টেকনোলজি বলেন, তারপরে এখন যেটা আর কি জানি আরেকটা বলে যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো রয়েছে। তারপরে ইভি রয়েছে, অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি, আমরা বৈদ্যুতিক গাড়ি প্রডিউস করবো, আমি সে কথা বলছি না। কিন্তু বাংলাদেশে আপনি দেখুন, সারা ঢাকা শহরে লাখ লাখ হচ্ছে ই বাইক চলতেছে এখন, এবং হচ্ছে গিয়ে চলছে কিনা, এবং এই ব্যাটারিগুলো কিন্তু আমরা প্রডিউস করতে পারি। কাজেই আমাদের তো এখানে কাজ করার সুযোগ রয়েছে। আমরা কেন একই জায়গায় পড়ে আছি? অর্থাৎ আমরা স্বাধীনতার 5 দশক পরেও আমাদের চিন্তার, আমাদের অর্থনীতির জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে বা তিনটি সর্বোচ্চ, একটা হচ্ছে আমাদের গার্মেন্টস, দ্বিতীয় হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করা, তৃতীয় হচ্ছে আমাদের এগ্রিকালচার। বাট হুইচ ইজ কনভেনশনাল। এখন এই জায়গা থেকে আপনাকে বের হতে হবে। বের হলে এই যে মার্কেটগুলোর কথা আমি বললাম, এর বাইরে আরও আছে, আপনার গ্রিন এনার্জি রয়েছে, মেরিটাইম, আপনার ব্লু ইকোনমি রয়েছে, আমাদের বহু জায়গা রয়েছে। কাজে ইভেন ফিশ প্রসেসিং রয়েছে, এগ্রিকালচার প্রসেসিং রয়েছে। অর্থাৎ আমরা বহু কিছু করতে পারি, এবং যেটা পৃথিবীর অনেক রাষ্ট্র এগুলো করার সুযোগ নেই, তাদের সেই আপনার সুবিধাও নেই। অর্থাৎ আপনার চাইলেই তো, আপনার ধরেন সৌদি আরব তো চাইলে এখন আমাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, আমাদের তো এই বিকল্পগুলোকে তো আমরা বুস্ট করার সময় এখন, দিস ইজ দ্য পারফেক্ট টাইম এবং হাই টাইম। তো এখন যদি আমরা এগুলো করতে পারি, তাহলে এগুলো, এজন্য আমি বললাম, তাহলে তো আমার মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্সি কমবে, আমার তো চীনের উপরে ডিপেন্ডেন্সি কমবে, আমার তো ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি কমবে, তাই না? তো রাস্তায় যে আমরা যে পলিটিক্যাল যে ডায়ালগ গুলো শুনি, কিংবা যে রেটরিক গুলো দেখি আমরা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আপনার রাজনীতিতে থাকবে, সেটি নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই কাজগুলো করলে আপনার তো ওই স্লোগান দেওয়ার দরকার
হবে না। না। তখন তো আপনি নিজেই স্বয়ংসম্পূর্ণ হবেন, আপনি তো এক্সপোর্ট করবেন, আপনার তো বাণিজ্য ঘাটতি থাকবে না। কাজেই আপনাকে তো এই কাজগুলো করতে হবে। কিন্তু আনফরচুনেটলি এই কথাগুলো আমরা বলি, কিন্তু আমাদের কথা কেউ শুনে না। জি, ধন্যবাদ অধ্যাপক হালিম, আপনার বক্তব্য একদম পরিষ্কার। এ পর্যায়ে মেজর সাহেব আপনার কাছে একই প্রশ্নই জানতে চাচ্ছি যে অধ্যাপক হালিম যেটা বলছিলেন যে বিকল্প যেই সুযোগ সুবিধা বা ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে এত স্বাধীনতার এতগুলো দশক ধরেও ভাবা হয়নি। আসলে আপনার দৃষ্টিতে কি মনে হয় সীমাবদ্ধতাগুলো আসলে কোথায় কোথায় ছিল? আচ্ছা, আমি এই কথাটার এক মানে খুব অল্প কথায় উত্তর দিব আপনাকে, আরও কয়েকটা পয়েন্ট বলার জন্য, কারণ আপনার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। শোনেন, ইরান আজকে যেভাবে পরাশক্তিকে মোকাবেলা করছে, তাদের সবচেয়ে বড় ভিত্তিটা হচ্ছে জনসম্পদ। তাদের কিন্তু প্রাকৃতিক সম্পদ আছে 3 ধরনের: তেল, গ্যাস এবং লিথিয়াম। এই তারা যে মিসাইল তৈরি করছে খাইবার শিকান, এটা মানে লোকজন চোখ উপরে উঠে গেছে। এটা গেল একটা। সুতরাং জনসম্পদের আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে জনসম্পদের মানে বিনিয়োগ এবং এটা উন্নয়ন, কারণ অর্থাৎ পর্যাপ্ত ব্যবহার। রাইট রাইট। আচ্ছা, এটা যে বিনিয়োগের ব্যাপারে সর্বশেষ, এটা গতকালই আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভে হয়েছে, তাতে চীনের ইমেজ অনেক ভালো এবং আমেরিকায় ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে বার্মা অ্যাক্ট কিন্তু প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই ব্রিটিশরা ওই বার্মাকে স্বাধীনতা ঘোষণা দিয়ে চলে গেছিল, বার্মা অ্যাক্ট 1। আর এই যে আমেরিকা কিন্তু একটা করছে এই যে রিসেন্টলি, সেটা হচ্ছে বার্মা অ্যাক্ট 2। এই বার্মা অ্যাক্টের 2 এর ভিত্তিতেই কিন্তু তারা তাদের এখানে কৌশল অ্যাপ্লাই করছে এবং সেটাতে বাংলাদেশ একটা অবভিয়াসলি, যেহেতু আমরা যেটা রোহিঙ্গা প্লাস হচ্ছে আমরা প্রতিবেশী, সেই হিসেবে আমাদের একটা ভূমিকা থাকবে। জি, আচ্ছা, আমাদের 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি শেষ করে দিচ্ছি। রাইট, এখন আমরা সবাই কমন একটা কথা বলি যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, প্রতিবেশী পরিবর্তিত হয়। যুগোস্লাভিয়া ভেঙে এখন 6টা রাষ্ট্র হয়ে গেছে। চেকোস্লোভাকিয়া ভেঙে চেক আর স্লোভাক 2টা রাষ্ট্র হয়ে গেছে। তাহলে তার পাশে যে দেশগুলো ছিল তাহলে পরিবর্তন হয় নাই? সুতরাং এটা আমরা ওইভাবে কমন না বলি যে পরিবর্তিত হয়, কিনা আমাদের ক্ষেত্রেও হবে কিনা আমরা জানি না। এবং আজকে আমাদের রাষ্ট্রের যে সীমানা আছে 50 বছর ডাউন দ্য রোড, সেটাই থাকবে কিনা কে বলতে পারবে না। কাজে আমরা এটা মানে হলফ করা বলার সুযোগ খুব সীমিত। ভাই আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তো আমি মনে করি যে এটা আমরা বিকল্প চিন্তা করতে পারি। আর ভারত যেমন আমাদের 3 দিকে ঘেরা, বাংলাদেশ আমাদের এই সামর্থ্যের বিষয়টা আমরা একটু কম ওয়াকিবহল। ভারতও কিন্তু বাংলাদেশ লকড। আচ্ছা, আপনি দেখেন তার কালাডান প্রজেক্ট দিয়ে অনেক চেষ্টা করছে সেই 2000 সালের প্রথম দিক থেকে, এখনো পর্যন্ত সেটা এখন ফাইনাল হয় নাই। আবার এদিকে এই যে ওই যে চিকেন নেক, তো সব মিলায় আবার এই যে নতুন করে যে আপনার কোল্ড ওয়ার অর্থাৎ শীতল যুদ্ধের 2nd এডিশন যেটা চলছে, সেটাতে কোন জায়গার পানি কোন জায়গায় যাবে সেটা বলা খুব মুশকিল। সুতরাং আমাদেরকে আমি অনুরোধ করব একটু দূরদৃষ্টি নিয়ে এবং শুধু অতীত নির্ভর চিন্তা না করে বিজ্ঞান এবং বর্তমানের প্রয়োজন অনুযায়ী আমাদের জনসম্পদকে বিন্যাস করা, তৈরি করা, সেইটা খুব জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ মেজর জামান। আপনাদের দুজনের বক্তব্যে এটি আসলে উঠে আসলো এবং অধ্যাপক ফজলুল হালিম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যায় এই ছিল আজকের মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।